আজকে যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা মধ্যপ্রদেশের তৃপ্তিনগর নামের একটা এরিয়া, যেটা গোয়ালিয়র শহরে অবস্থিত। সেখানকার একটা সত্য ঘটনা। সেখানকার কালেক্টর অফিসের একজন ক্লার্ক, নাম রবি দত্ত দুবে, বয়স 58 বছর। তৃপ্তিনগরে তার একটা দুতলা সুন্দর বাড়ি ছিল। সেখানে তিনি, তার স্ত্রী, নাম ছিল ভারতী দুবে, বয়স ছিল 48 বছর, আর তার 3 ছেলে মেয়ে। বড় মেয়ে কৃতিকা দুবে, তারপরে সালোনি দুবে, যার বয়স 17 বছর, তারপরে 12 বছরের ছেলে রূপেন্দ্র কুমার দুবে। 5 জনের সুখের সংসার ছিল। রবি দত্ত দুবে তার বড় মেয়ে কৃতিকা যখন 22 বছর বয়স হয়, তার জন্য একটা সুপাত্র খুঁজছিলেন। খুঁজতে খুঁজতে রামমোহন নামের একটা ছেলে ভিন্ড নামের একটা এলাকায়, যার বাড়ি, যে একটা বিজনেসম্যান ছিল, তার সাথে নিজের মেয়ে কৃতিকার বিয়ে দিয়েছিলেন। তবে বিয়ে দেওয়ার 3-4 মাসের মধ্যেই কৃতিকার সাথে কৃতিকার হাজবেন্ডের একটা ঝামেলা শুরু হয়। তারপরে কৃতিকা নিজের বাপের বাড়িতে ফিরে আসে। কৃতিকাকে কিন্তু কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে কৃতিকার বাবা মা শ্বশুর বাড়ি পাঠাবার চেষ্টা করতো বারবার, আর বারবার তাদের মেয়ে শ্বশুর বাড়িতে কোনো না কোনো ঝামেলা করে বাড়ি ফিরে আসে। বাবা সেই ব্যাপারটা পছন্দ করতেন না, বড় মেয়েকে বকাবকি করতেন। তবে কৃতিকা বারবার এসে বলতো যে শ্বশুর বাড়ি থেকে নানা ধরনের জিনিসপত্র, টাকা ইত্যাদির জন্য তাকে চাপ দেওয়া হচ্ছে। সে তার বাড়িতে এসে জানাতো। তো রবি দত্ত দুবে মেয়ের শ্বশুর বাড়ির লোকজনকে টাকা দিয়ে দিয়ে বা জিনিস দিয়ে দিয়ে হাঁপিয়ে উঠেছিল। বর্তমানে যখনকার ঘটনা আমি বলছি, তখন রবি দত্ত দুবে বড় মেয়ে কৃতিকা তার বাড়িতেই এসে থাকছিল 6 মাস ধরে। 4 অগস্ট 2021 রাত্রেবেলায় 10টার সময়কার ঘটনা। হঠাৎ করে এরিয়ার সব লোকজনেরা শুনতে পায় যে একটা গুলি চলেছে। গুলিটা চলেছিল তৃপ্তিনগরে রবি দত্ত দুবের বাড়িতে। রবি দত্ত দুবের বাড়িতে ডিনার করে সবাই যে যার রুমে ঘুমাতে চলে গেছিল। রবি দত্ত দুবে নিজের রুমে একা ঘুমাতেন। অন্য আরো একটা রুমে রবি দত্ত দুবের স্ত্রী নিজের 2 মেয়েকে নিয়ে ঘুমাতো। উপরতলার একটা ঘরে তাদের 12 বছরের ছেলে রূপেন্দ্র দুবে সে ঘুমাতো। পরিবারের সব লোকজন ওই আওয়াজটা, গুলি চলার আওয়াজটা শুনেছিল। সবাই ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়, কিন্তু কেউ সাহস করতে পারছিল না যে ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখবে যে কোথায় গুলিটা চলেছে। সবার মধ্যে একজন, যে ছিল বড় মেয়ে কৃতিকা দুবে, যে শ্বশুর বাড়িতে ঝামেলার পর বাপের বাড়িতে এসে থাকছিল গত 6 মাস ধরে, সে নিজের রুম থেকে বেরিয়ে নিজের বাবার রুমে যায়। গিয়ে ব্যাপারটা দেখতে পেয়েছিল। বাবা উপুড় হয়ে খাটের মধ্যে পড়ে রয়েছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রক্ত। পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়। পুলিশ টিম চলে আসে। প্রাথমিক তদন্তে যেটা বোঝা যায়, রবি দত্ত দুবের শরীরের খুব কাছ থেকে তাকে গুলি চালানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করেছিল রবি দত্ত দুবে সুসাইড করেছে, কিন্তু তিনি যে পিস্তলটা দিয়ে সুসাইড করেছেন, সারা ঘরে সেটা কোথাও খুঁজে পাওয়া গেল না। ঘরে অন্য কারোর ফুটপ্রিন্ট বা ফিঙ্গারপ্রিন্টও খুঁজে পায়নি পুলিশ। একদম ঘরের পাশে থাকা সিসিটিভি ফুটেজেও কারোর বাইরে থেকে আসা বা যাওয়া সেটাও লক্ষ্য করা যায়নি।
তাহলে রবিকান্তের সাথে এই ঘটনা কে ঘটিয়েছে? বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেওয়া হয় টেস্টের জন্য। প্রথম যে জিজ্ঞাসাবাদটা হয় বা সন্দেহটা হয়, যেহেতু বাইরে থেকে কেউ এসে এই ঘটনা ঘটায়নি, তাহলে এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে। প্রাথমিক যে সন্দেহ, সেই সন্দেহটা গিয়ে পড়েছিল রবিদত্ত দুবের যে স্ত্রী ভারতী দুবে তার উপরে। ভারতী দুবের জিজ্ঞাসাবাদ হয়। প্রাথমিক অনুমানে পুলিশ টিমের মনে হয়েছিল যে ভারতী দুবের বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক থাকতে পারে, সেই জন্যই তার হাজবেন্ডকে খুন করা হয়েছে। তবে ভারতী দুবের জিজ্ঞাসাবাদ, তার কল হিস্ট্রি, তার প্রতিবেশীদের সঙ্গে জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে ভারতী দুবে একটা সাধারণ হাউসওয়াইফ। সে বিশেষ কারোর সাথে মেশে না, ফোনেও খুব বেশিক্ষণ নিজের বাড়ির লোকজন ছাড়া সে কথা বলে না, দরকার ছাড়া ফোন ইউজও করে না। ভারতী দুবেকে পুলিশ সন্দেহ তালিকা থেকে বাদ দেয়। এবারে তাদের মনে হয় যে তার বড় মেয়ে কৃতিকা, যে বাপের বাড়ি এসে রয়েছে, সে হয়তো কোনো ব্যাপারে বাবার উপর রেগে আছে যে বাবা কেন তার শ্বশুর বাড়ির লোকজনকে টাকা পয়সা আরো আরো দিচ্ছে না, বা বাবা কেন এমন একজন লোকের সাথে বিয়ে ঠিক করলো যে তার জীবনটা এরকম বিরক্তিকর করে দিয়েছে। সে হয়তো রেগে গিয়ে বাবার সাথে এই ঘটনা ঘটিয়েছে। আর সে সব থেকে বেশি কান্নাকাটি করছিল বলেই পুলিশের সন্দেহটা তার উপর গিয়ে পড়ে। শুরু হয় তার জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদের পরে পুলিশ তাকেও ক্লিন চিট দিয়েছিল। পুলিশ বুঝতে পেরেছিল সে সত্যি সত্যি বাবার এইভাবে হঠাৎ করে মারা যাওয়াতে খুব কষ্ট পেয়েছে। এবার পুলিশ ঠিক করে জিজ্ঞাসাবাদ হবে সালোনি দুবের, 17 বছর বয়সী একজন মেয়ে, যে কিন্তু তখনও অ্যাডাল্ট হয়নি। সেই জন্য পুলিশ তার উপর সন্দেহ করেনি, বা তার সরাসরি জিজ্ঞাসাবাদ করতে পুলিশের পথে অনেকটাই বাধা ছিল। একজন মাইনরকে স্বচ্ছন্দভাবে জিজ্ঞাসাবাদ করা যায় না যেমন ভাবে অন্যান্য লোকেদের করা যায়। তাও পুলিশ ঠিক করে যে প্রথমে সালোনির যে স্কুল, সে একজন 12 ক্লাসের ছাত্রী ছিল। প্রথমে সালোনির যে স্কুল, তার বন্ধু বান্ধব, তাদের কাছে সালোনির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই পুলিশ টিম ঠিক করে। সালোনির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশ টিম যেটা জানতে পারে সেটা হচ্ছে সালোনির একজন বয়ফ্রেন্ড আছে। সালোনি যখন 11 ক্লাসে পড়তো তখন সে ছেলেটা 12-এ পড়তো। তার নাম করণ। বর্তমানে করণ কলেজে পড়ে, সালোনি 12-এ পড়ে। সালোনির কিছু বন্ধু বান্ধব পুলিশকে জানায় যে করণ আর সালোনি একবার স্থানীয় একটা পার্কে বসেছিল। হঠাৎ করে সালোনির বাবা চলে এসেছিল। বাবা আসার পর তিনি সালোনিকে সবার সামনে চড় মেরেছিলেন। শুধু সালোনিকে চড় মেরেছিলেন এমনটা নয়, সালোনির বয়ফ্রেন্ড করণকেও চড় মেরেছিলেন। করণকে বলেছিলেন আর কোনো দিন যেন তিনি তার মেয়ের সঙ্গে তাকে না দেখেন। যদি তিনি দেখতে পান তাহলে কিন্তু তিনি করণের বাড়িতে করণের বাবা মাকে জানাবেন, কারণ এখন পড়াশোনা করার টাইম, এখন পড়াশোনাই করা উচিত তাদের। এই কথাটা শোনার পরে পুলিশের মনে হয় তার মানে রবিদত্ত দুবের সাথে যে ঘটনা ঘটিয়েছে সেটা করণ ঘটিয়েছে। করণের কাছে পুলিশ টিম যায়। শুরু হয় তার জিজ্ঞাসাবাদ। সে প্রথম থেকেই পুলিশকে কোঅপারেট করেছিল। পুলিশ যা যা জিজ্ঞেস করেছিল সে খুব সহজ ভাষায় উত্তর দেওয়ার চেষ্টা করেছিল। তবে পুলিশ তার কাছে জিজ্ঞাসাবাদের পর যেটা জানতে পারে সেটা হচ্ছে এর সাথে সালোনির একটা প্রেমের সম্পর্ক ছিল স্কুল লাইফে। তবে গত 4 মাস আগে থেকে করণের সাথে সালোনির কোনো কথা হয় না, না কোনো মেসেজ হয়। এটা করণ পুলিশ টিমকে জানিয়েছিল। করণ
সেটার কারণ হিসাবে বলেছিল যে একদিন পার্কে তাকে আর সালোনিকে একসাথে দেখে সালোনির বাবা তাকে চড় মেরেছিল। তারপরেও কিন্তু তার আর সালোনির মধ্যে সম্পর্ক ছিল। তারা ফোনে লুকিয়ে লুকিয়ে কথা বলতো যাতে সালোনির বাবা না জানতে পারে। কিন্তু হঠাৎ করে একদিন সালোনির বাবা আবার সালোনিকে বাড়িতে ধরে ফেলেছিলেন কারণের সাথে, যখন সে ফোনে কথা বলছিল। তিনি সালোনিকে প্রচুর মারধর করেছিলেন, ফোন কেড়ে নিয়েছিলেন। তার বাইরে যাওয়া, স্কুলে যাওয়া, টিউশন যাওয়া সব বন্ধ করেছিলেন। তারপরে হঠাৎ করে সালোনি বেশ কিছুদিন পরে করণের সাথে কন্ট্যাক্ট করেছিল। করণকে সে বলেছিল যে আমি আমার বাবার উপর খুব রেগে আছি, আমার আর তোমার সম্পর্ক রাখতে হলে তোমাকে একটা কাজ করতে হবে, যে কোনো ভাবেই হোক তোমাকে আমার বাবাকে মেরে ফেলতে হবে, তবেই আমার বাবার কাছে আমার বদলা নেওয়াটা পুরো হবে। আমার বাবা আমাকে খুব অপমান করে, রোজ বকাঝকা করে, ফোনও কেড়ে নিয়েছে। এই কথাটা শোনার পরে করণ বলেছিল আমি এই ধরনের কোনো কাজ করতে পারবো না। করণের মনে হয়েছিল একজন মেয়ে যে নিজের বাবাকে শেষ করার কথা বলতে পারে সে কতটা মারাত্মক হতে পারে। তারপর থেকেই করণ আর কথা বলেনি সালোনির সাথে। সালোনি যেহেতু ঘরেই তাকে বন্ধ রাখা হতো, সালোনিও কিন্তু রেগে যায় করণের উপরে, সেও করণের সাথে কন্ট্যাক্ট করাটা বন্ধ করে দেয়। এদিকে সালোনিকে আবার তার ফোন ফেরত দেওয়া হয়েছিল। পুলিশ টিম এই ব্যাপারটা সত্যতা যাচাই করার জন্য কল ডিটেল, হোয়াটসঅ্যাপ চ্যাটিং গুলো বের করে দেখেছিল। সত্যি সত্যি সালোনির সাথে করণের 4 মাস 10 দিন ধরে আর কোনো কথাবার্তা হতো না। এবার পুলিশ সালোনিকে জিজ্ঞাসাবাদ করে। সালোনি কিন্তু করণের যে ব্যাপারটা করণ জানিয়েছিল সে ব্যাপারগুলো মেনে নিয়েছিল, তবে সে তারপরে তার বাবার সাথে এই ঘটনা কে ঘটিয়েছে সে কিছুই জানে না বলে জানিয়েছিল। এবার সালোনির সোশ্যাল মিডিয়া চেক করা হয়, তখন দেখা যায় তার সোশ্যাল মিডিয়াতে একজন বন্ধু রয়েছে যার নাম পুষ্পেন্দ্র লোধি। সে কিন্তু একজন ছোটখাটো ক্রিমিনাল, তাকে ধরে নেওয়া যায়। সালোনির গত 2 মাসে সব থেকে বেশি চ্যাটিং হয়েছিল, ফোন কল হয়েছিল পুষ্পেন্দ্র লোধি নামের 22 বছরের একজন ছেলের সাথে। পুষ্পেন্দ্র লোধিকে অ্যারেস্ট করা হয়, শুরু হয় জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদের পরে পুলিশ যেটা জানতে পেরেছিল, পুষ্পেন্দ্র লোধির সাথে প্রথম থেকেই কথা হয়েছিল এই শর্তে যে আমি তোমার গার্লফ্রেন্ড হব, একান্তে দেখা সাক্ষাৎ করব, ঘনিষ্ঠভাবে দেখা সাক্ষাৎ করব, কিন্তু তার জন্য তোমাকে আমার বাবাকে মেরে ফেলতে হবে। পুষ্পেন্দ্রের ব্যাপারটা অদ্ভুত লেগেছিল। পুষ্পেন্দ্র ছোটখাটো অপরাধের সঙ্গে সবসময় জড়িয়ে থাকত, তবে সে কখনো কারোর মার্ডার করেনি। কিন্তু তার মনে হয়েছিল একজন মেয়ে তাকে বন্ধুত্ব করতে চাইছে, তার কাছে এসে মিশতে চাইছে, শর্ত তার বাবাকে মেরে ফেলতে হবে। তো সে নিজের আরো একজন বন্ধু যার কাছে পিস্তল ছিল তার সাথে যোগাযোগ করে। ঘটনার দিন তৃপ্তিনগর, যেখানে রবি দত্ত দুবের বাড়ি, তার পেছন সাইড দিয়ে রবি দত্ত দুবের জানলায় এসে নক করেছিল একটা ছেলে। রবি দত্ত দুবে কিছুই জানতেন না যে কে। তিনি জানলার কাছে দেখতে গেছিলেন যে কে ডাকছে। খুব কাছ থেকে রবি দত্তের পেটে একটা গুলি চালিয়েছিল পুষ্পেন্দ্র। পিস্তলটা ছিল একটা বেআইনি পিস্তল, পুষ্পেন্দ্রের এক বন্ধু। পুষ্পেন্দ্রের গুলি চালিয়ে যেমন পেছন রাস্তা দিয়ে এসেছিল সেই পেছন রাস্তা দিয়েই অন্ধকারে মিলিয়ে যায়। পরবর্তী ঘটনাটা আমি আগেই বলেছি। পুষ্পেন্দ্র অ্যারেস্ট হয়েছিল, পুষ্পেন্দ্রের আজীবন কারাদণ্ড হয়েছে। তবে যার কথায় পুষ্পেন্দ্র এই ঘটনা ঘটিয়েছে, সালোনি দুবে, তখন তার বয়স ছিল 17 বছর। সেই জন্য তাকে বাল সুধার ভবন
বা বাচ্চাদের যে সংশোধনাগার, সেখানে 3 বছর রাখা হয়েছিল। তারপরে তার ছাড় হয়ে যায়। ছাড় হওয়ার পরে তাকে নতুন নাম দিয়ে, নতুন কাজ দিয়ে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছিল। যে ব্যবস্থাটা করেছিল আমাদের দেশের আইন, আমাদের দেশের সরকার। বর্তমানে সে কোথায় আছে সেটা জানা নেই। তার বাবার মারা যাওয়ার পরে তাকে যখন সংশোধনাগারে নিয়ে গিয়ে বন্ধ করা হয়, সেই সময় তার মা ভারতী দেবী, তার মনটা এত খারাপ হয়েছিল যে তার বাড়ির মেয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তার হাজবেন্ডের সঙ্গে, তিনি সুসাইড করেছিলেন। বর্তমানে ডিভোর্সি কৃতিকা, তার ভাই, তারা দুজন তাদের সেই পৈতৃক বাড়িতেই রয়েছে।